নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ঘড়িতে এখন বাজে ঠিক 4:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এত পরিমাণ গরম হচ্ছে যে কোনো সময়তেই না চুলটা খুলে রাখা যাচ্ছে না। সারাক্ষণ চুলটাকে ওই খোপা করে আর একটা ক্লিপ দিয়ে রেখে দিতে হচ্ছে, যার জন্য চুলের অবস্থাও নিচের দিকটা যেন 12টা বেজে যাচ্ছে। গাছগুলোকে প্রত্যেক দিন একটু বিকালবেলার দিকে ভালো করে জলটাতে ধুয়ে দিই, তাহলে না দেখেছি গাছের পাতাগুলো একদমই শুকিয়ে মতো যায় না। এমনিতে তো গাছগুলোতে প্রত্যেক দিন সকালের দিকে জল দিই, কিন্তু বিকালের দিকে এইভাবে দেখেছি পাতাগুলো ধুয়ে দিলে না গাছগুলো বেশ সতেজ দেখতে লাগে। আগামীকাল থেকে ছেলের স্কুল শুরু হচ্ছে, তাই রুটিনটা একদমই চেঞ্জ হয়ে যাবে। খুব সকাল সকাল স্কুল শুরু তো, যার জন্য ভাবছি এবার কোন দিকটা কিভাবে ম্যানেজ করতে হবে। আবার সব কিছু টাইম টেবিলটা চেঞ্জ হয়ে যাবে। সকালবেলা 7টার সময় যদি বাচ্চার স্কুল শুরু হয়, তাহলে আমাকে তো আরও সকালবেলা উঠতে হবে, প্লাস হাজব্যান্ডের অফিস রয়েছে। সবটা কিছু কী করে ম্যানেজ করব, তাই আজকে রাত্রেবেলা একটা আইডিয়া করে রেখে দেবো। ভাবছি যে সকালবেলা কোন টাইমে উঠে কোন কাজগুলো করে নেব। 1 মাস ছেলের ছুটি ছিল বলে এতটা কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু এই 1 মাসের মধ্যে এতটাই চেঞ্জেস এসে যাবে ভাবতে পারিনি। সকালবেলা 7:30টায় যদি স্কুল হয়, তাহলে বাচ্চাকে অন্তত 6:45টার সময় তুলতেই হবে, আর 6:45টার সময় যদি ওকে তুলি, তাহলে আমাকে অন্তত সকালবেলা 5টার সময় উঠে পড়তেই হবে। অর্ধেকটা রান্নাবান্না করতে করতে তার উপরে ছেলেকে আবার রেডি করে ওকে স্কুলে পাঠাবার জন্য। যদিও সকালের দিকে আমি স্কুলে যাব না, আমি ওকে আনতেই যাব, তবুও সকালবেলা উঠে আমার তো 0.5 ঘন্টা 40 মিনিট ছেলের দিকে সময়টা দিতেই লাগবে। তাই আজ রাত্রিবেলা ভেবে রেখেছি একটু প্ল্যান করে রেখে দেবো যে কী কী কাজ রাত্রেবেলা করে রাখবো আর কী কী কাজ এবার থেকে সকালবেলার দিকে করব। সাধারণত রান্নাঘর, বাসন মাজা, পরিষ্কার করা, এইগুলো তো আমি রাত্রেবেলা করে রেখেই দিই। এবার থেকে ভাবছি যে রাত্রেবেলা আরও বেশ কিছু কাজগুলো করে রাখবো। যেমন প্রত্যেক দিন রাত্রেবেলা এবার থেকে সবজিগুলোকে কেটে ধুয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিতেই হবে, নাহলে সকালবেলা উঠে সবজি কাটতে অনেকটা সময় চলে যাবে। প্লাস হচ্ছে হাজব্যান্ডের 9:30টার সময় অফিস বেরোনো। কতটা পরিমাণ তাড়াতাড়ি করলে তারপরে হচ্ছে একটা মানুষকে সঠিক সময়ে সে অফিসে বেরোতে পারে, সেটা একমাত্র আমরা হাউসওয়াইফরাই জানি। তাই সবসময়তেই না আমাদেরকে একটা টাইম টেবিল হিসেবে চলতে হয়। ওরা তো যায় অফিসে সময় মতো বা স্কুলে সময় মতো, কিন্তু আমরা যারা গৃহিণীরা রয়েছি, আমরা যদি সময় মতো কাজগুলো না করে দিই, হয়তো ওরা সময় মতো অফিসে কোনোদিনও পৌঁছতেই পারবে না। কিন্তু সেই জিনিসটা কে আর বোঝে। কাউন্টার টপটা সবটা খালি করে রাখলাম, কারণ এসব বাসন কুসনগুলো যদি এইখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তাহলে যে রাত্রেবেলা রান্না করতে বড্ড অসুবিধা হবে। সব ধোয়া বাসনগুলোতে আমিষ নিরামিষ ঠেকাঠেকি হয়ে গেলে বড্ড অসুবিধা হয়ে যায়। যদিও বা আমি একটু আমিষ নিরামিষ সবটাই মেনে চলি, তাই যার জন্য কাউন্টার টপের ওপরে বিশেষ কিছু জিনিসপত্র রাখি না, আর যেগুলোও রাখি সেগুলো একটু ডিস্টেন্স মেনটেন করেই রাখি। দুধটা গরম করে আর এদিকে চাটা বসাতে দিয়েছি। দুধটা না একটু দই জমাতে দেবো। আগের দিনে যে দুধটা ছিল সেই দইটা আজকে শেষ হয়ে গেছে, অল্প একটু দই রেখে দিয়েছি। সেই দুধটায় আজকে যে দুধটা হবে সেইটা দিয়ে একটু দই জমিয়ে রেখে দেবো। গরমকালে দই দিয়ে ভাত হোক বা দই দিয়ে রুটি, দুটোই বেশ খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে দইটা দুধের থেকে একটু বেশিই জমানো হয়। দুধ শুধুমাত্র ছেলেই একটু খায়, আর মাঝে মধ্যে আমি আর হাজব্যান্ড একটু চা দিয়ে খাই। শাশুড়ি মা তো স্ট্রিক্টলি বারণ করা যে দুধ চা খাবেই না, আর দেওর মাঝে মধ্যে যদি ইচ্ছা যায় তখন হয়তো একটু দুধ চাটা খেলো, নাহলে খুব একটা দুধের ব্যবহার হয় না। তাই যার জন্য ওই দইটাকেই জমানো হয়। বিকালের দিকে চাটা আমাকে একাই খেতে হয়, তাই ভাবলাম ছেলেটা দুধ গরম করতে করতে সাথে আমি একটু চাটাও খেয়ে নিই। ওকে আজকে দুধ আর বিস্কিটটা খাইয়ে দেবো। রাত্রেবেলা তাড়াতাড়ি শোয়াবার চেষ্টা করতে হবে। রাত্রেবেলা যদি তাড়াতাড়ি সময় মতো শুইয়ে দিই, তাহলে সকালবেলা উঠেও না স্কুলটা যেতেও অসুবিধা হবে না একদমই। আর আজকে রাত্রেবেলা রুটিটা একটু এক্সট্রা করে রেখে দেবো, যাতে সকালবেলা উঠে আলাদা করে জল খাবারটা না বানাতে হয়। হাজব্যান্ডকে এমনি কোনো সমস্যা নেই, ওকে রুটি হোক বা চিড়ে যাই হোক, ইডলি হোক, যাই হোক না কেন একটু দিয়ে দিলে ও সকালবেলা জল খাবার খেয়ে চলে যায়। আর ওকে দুপুরবেলা লাঞ্চটা হোক বা রাত্রেবেলা খাবারটা একটু ঠিকঠাক দিতেই লাগে। সাধারণত আমাকে সবসময়তেই বলে যে রুটির তরকারিটা ওর একটুখানি টেস্টি না হলে যেন ভালো লাগে না। আজকে এই যে দেখো, এখন এই আটাটা মেখে রাখছি আর একটুখানি দই বেগুন করব।
আটাটা মেখে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য। তাহলে না একটা সুবিধা হয়, আটাটা বেশ নরম থাকে আর রুটিগুলো না পরের দিন সকাল অবধি খুব সুন্দর থাকে বলে। আর এদিকে এই যে বেগুনগুলো বাজার থেকে নিয়ে এসেছে, আমি যদিও বা হাজব্যান্ডকে বলেছিলাম যে দেখো বেগুনটা কাটবো তো বেগুন থেকে পোকা বেরোবেই। ও কিছুতেই বিশ্বাস করতে চায় না যে বেগুনের গায়ে যদি ফুটো থাকে তাহলে সেই বেগুনে পোকা হয়ে যায়। এবার সত্যিকারেরই আজকে কি করেছি, আমি বেগুনটা কাটতে কাটতে আর যখন বেগুনটা থেকে পোকাটা বেরিয়েছে তখন কি করেছিলাম, ওকে ওটা হোয়াটসঅ্যাপে না ফটোটা পাঠিয়ে দিয়েছি, কারণ অতক্ষণ তো আর বেগুনটাকে রাখা যাবে না, তাই হোয়াটসঅ্যাপে ছবিটা তুলে পাঠিয়েছিলাম। মাঝে মাঝে বাধ্য হতেই হয় জানো তো, এইগুলো না করলে না হাজব্যান্ডরা একদমই বুঝতে চায় না যে তুমি বাজার থেকে যে জিনিসটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছো দাম দিয়ে, সেই জিনিসটা আদৌ কতটা ঠিক। তুমি যখন জিনিসটা দেখে কিনছো তাহলে কেনই বা তুমি এগুলো বুঝতে চাইবে না যে বেগুনের গায়ে যদি পোকা ফুটো থাকে বা ছিদ্র থাকে সেটাই কিন্তু পোকা হয়ে যায়। এই যে দেখো কত বড় একটা ফুটো ছিল, কিন্তু হাজব্যান্ডকে কে বোঝাবে সেটা, যার জন্য ওইটাকে আমি রেখে দিয়েছিলাম রাত্রেবেলা দেখাবো বলে। আর এমনিতে তো হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়েই দিয়েছি। যদিও বা আমার এই বুদ্ধিগুলো মাঝে মধ্যে একটু কাজ করে যায় ওর ওপরে। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে না ভেজে নেবো। বেগুনগুলোকে আর বাইরে থেকে আলাদা করে আর ধুইনি, কারণ আগে এগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন যদি আবার ধুতে যাই তাহলে ওই যে তেলটা যখনই দেবো তখন পুরো তেলটা ছিটকে হয় আমার গায়ে ভর্তি হবে, আর না হলে কাউন্টার টপ, আর না হলে ওভেনে গিয়ে ভর্তি হবে। তাই যে কোনো সবজি আমি সঙ্গে সঙ্গে ধুই না, আগে থেকে ধুয়ে রেখে দিই। তাহলে না তোমার গায়ে ওই তেল ছিটকানোর ব্যাপারটা একদমই আসবে না। আজকে বেগুনের রান্নাটা আমি যেটা করেছি সেটা হয়তো পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। আমি তবুও মুখে বলে দিচ্ছি যে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে একটা পেঁয়াজকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সাথে দিয়েছি একটা টমেটো আর আদা রসুন বাটা, খুব ভালো করে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে তারপরে দইয়েতে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলো সব মিশিয়ে আর খুব ভালো করে ওই মশলাটার সাথে মাখিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এই বেগুনগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম কাসৌরি মেথি। ব্যাস, রান্নাটা এত সুন্দর হয়েছিল না, ভাত হোক বা রুটি দুটোতেই কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। এই যে দেখো আমার এখানে কষানো হয়ে গেছে, এবার বেগুনগুলোকে ভালো করে দিয়ে দেবো। বেগুনগুলো না একদমই নরম হয়ে গেছে জানো তো, আর বেশি ঘাঁটাঘাঁটি করলে দেখছি বেগুনটা পুরো একদম ভুনা টাইপের হয়ে যাবে, তাই বেগুনটাকে বেশি নাড়ানাড়ি করিনি। আর এই প্লেটের ওপরে যে তেলটা রয়েছে সেই তেলটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে আর কড়াইতে দিয়ে দিলাম যাতে তেলটা না থেকে যায়। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে ওই মশলা বাটার যে জলটা বেঁচে রয়েছে সেই জলটা দিয়ে রেখে দেবো, দিয়ে গরম মশলা আর ওই যে বললাম কাসৌরি মেথি দিয়ে দেবো। ব্যাস, রান্না হয়ে যাবে গরম গরম রুটি আর সাথে হচ্ছে দই বেগুন। জানি না কার কতটা পছন্দ হবে, তবে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন কোসন মেজে উঠে সোজা আমি চলে এসেছিলাম বাথরুমে হাত মুখ ধোবো বলে। হাত মুখটা ধুয়ে একদম স্নানটা করে নিয়েছিলাম। স্নানটা করে উঠে এবার ঘরে যাব, গিয়ে একটুখানি মুখে ক্রিমটা লাগিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। স্কিন কেয়ার বলতে রাত্রেবেলা ব্যাস এইটুখানি কি, কিন্তু হ্যাঁ রাত্রেবেলা প্রত্যেক দিন আমার গা ধোয়াটা চাই, না হলে কিন্তু আমি একদমই রাত্রেবেলা ঘুমিয়ে উঠতে পারি না। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ অবশ্যই তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রচুর মানুষ ভিডিও তো দেখে কিন্তু লাইক করতে ভুলে যায় বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে না। তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, একটু মোটিভ করার জন্য, একটু মোটিভেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো।